সুপ্রিয়ার কাছ থেকে টাকা নিয়ে শামীম ঠান্ডা আর চিপস নিতে গেল। আসলে শামীমকে ওসব নিয়ে আসার জন্য একটা বাহানা ছিল মাত্র। মূল উদ্দেশ্য ছিল শামীমের বিষয়ে ইমনের সাথে কথা বলা। ইমন, শামীমের বিষয়ে তোর সাথে কিছু কথা বলতে চাই আর তোর সাহায্য চাই। কিরকম কাজ? আমরা দুজন চাইলে কিন্তু শামীমের জীবনটা বদলে দিতে পারি। কেমন করে? আমরা শামীমের এরকম জীবন রাখবো না। তুই ওর জন্য টিউশনের ব্যবস্থা কর কয়েকটা। আমি ওর পোশাক চলাফেরা সব ঠিক করে দেব, আর সব সময় তোর আমার সাথে সাথে রাখবো। দেখবি শামীম তখন আমাদের দুজনের সঙ্গ, ভালো চলাফেরা, সবার সাথে ওঠা বসা করলে তখন ওর মনে কোনো কষ্ট থাকবে না, আর সবার ভালোবাসা পাবে তখন। বাহ, অনেক চমৎকার একটা বুদ্ধি দিলি। ঠিক আছে, ও আসুক, ওকে বলছি। শামীম 3টে চিপস 3টে ঠান্ডা নিয়ে ওদের কাছে আসে। তিনজনে তখন খেতে থাকে, কিন্তু শামীমকে কিভাবে এসব বলবে সেটা ভেবে পাচ্ছে না ওরা দুজনে। তারপরও সুপ্রিয়া একটু বিশ্বাস নিয়ে শামীমকে বলল, শামীম, আজ থেকে তোর রিক্সা চালানো আর ওই গ্যারেজে থাকা বন্ধ। কেন? এখন থেকে তুই টিউশনই করাবি, এবং তোর থাকার জন্য আমি বাসা দেখতেছি, আর তোর এইসব চলাফেরা সব পরিবর্তন করতে হবে। কেন? আমি গরিব বলে তোদের সাথে মিশলে বুঝি তোদের সমস্যা হবে? এই, উল্টা বুঝিস কেন তুই? আমি আর ইমন সিদ্ধান্ত নিয়েছি, তোকে আর কষ্ট করতে দিব না। ইমন তোর জন্য টিউশনের ব্যবস্থা করতেছে, আর তোর সব কিছু কীভাবে পরিবর্তন করা লাগবে সব আমি করব। আমি আর ইমন চাই না তুই দুঃখ কষ্টে থাক, বুঝলি আমার কথাটা? না, আমি আর কাউকে টিউশন করতে চাই না। যদি আবারও তারা আমাকে ধর্ষক বানায়, তোরা কি আমাকে করুণা করতেছিস নাকি? দিব একটা কানের নিচে তোর। তোকে নিজের ভাই মনে করি, বুঝলি? এক ভাই সুখে থাকবে আর এক ভাই কষ্ট পাবে, তা তো হতে পারে না। তোর কোনো কথাই শুনতেছি না আমরা দুজন। এখন চল আমার সাথে তোর গ্যারেজে, যা কিছু আছে সব কিছু এক্ষুনি নিয়ে আমার সাথে আসবি। সুপ্রিয়া আর ইমন জোর করে শামীমকে সেখান থেকে তার থাকার গ্যারেজে নিয়ে গেল। মনে মনে রিমি অনেক খুশি হলো। রিমিও চায় শামীম সুখী হোক, কিন্তু আমাদের রাজ মনে হয় একটু বেশি মন খারাপ করে ফেললো। যেখানে সুপ্রিয়ার সাথে রাজ থাকতে চায় সব সময়, সেখানে শামীম এখন সুপ্রিয়ার সাথে সাথে থাকবে। শামীম গ্যারেজে এসে সবাইকে ডাক দিল। দুপুরবেলা সবাই খেতে এসেছে, তাই এই সময় সবাই আছে। শামীমের ডাক শুনে সবাই শামীমের কাছে আসলো। এসে দেখে শামীম তার ব্যাগ গুছিয়ে কাঁধে নিয়েছে। সবাই একটু অবাক হলো। আবুল চাচা, রফিক ভাই, আমি এখান থেকে চলে যাচ্ছি। কোথায় যাবি তুই? তোর কি কোনো হয়েছে নাকি? আরে না চাচা, আমার বন্ধুরা আমার জন্য থাকার ব্যবস্থা আর টিউশনের ব্যবস্থা করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, যাই হোক, অবশেষে তোর একটা ভালো ঠিকানা হলো। দোয়া করি বাবা, যেখানেই থাকিস না কেন সবসময় সুখে শান্তিতে থাকবি। তোর জন্য সবসময় মন থেকে দোয়া করি। আমি তো তোর জন্য সবসময় দোয়া করতাম তোর জীবনে ভালো কেউ আসুক, তোকে একটু সুখের ঠিকানা দিক। যাই হোক, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আমাদের ভুলে যাবে না তো তুই আবার? তোমাদের ভুলে গেলে তোমাদের সাথে আমার বেইমানি করা হবে? তোমরা দুঃখের দিনের সঙ্গী ছিলে, তোমরা এই এতিমকে আশ্রয় দিয়েছিলে, আর আমি কি এতটা অকৃতজ্ঞ নাকি তোমাদেরকে ভুলে যাব? তোমাদের সবার ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না। তোমরা না থাকলে আমি একদিনে রাস্তায় পড়ে মরে থাকতাম। মাঝে মাঝে আমাদের কাছেও আসিস বাবা। যখনই সময় পাবো তখনই আসবো চাচা। আর সবাই একটু দেখে শুনে রিক্সা চালাবে। যার তো কাছে 2 টাকা বেশি চাইবে না, ভালো মানুষের কাছে বলে 2 টাকা বেশি চেয়ে নেবে, বুঝলে কি? আর তোমাদের বাড়ির মানুষের সাথে নিয়মিত যোগাযোগ রাখবে, বুঝলে? আর সবাই ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া করবে, নামাজ কালাম করবে সবাই। তোকে এত কিছু ভাবতে হবে না, তুই এখন নিজের সুদিনের দিকে খেয়াল দে। আর শোন, যারা তোর সুদিন হাতে তুলে দিতেছে তাদের ঋণ প্রয়োজন হলে চান দিয়ে দিবি। আর হ্যাঁ, কোনো মানুষের সাথে কোনো কারণে লাগতে যাবি না। তুই খুব ভালো ছেলে, তোর শরীরে কোনো দাগ লাগাস না। ইনশাআল্লাহ চেষ্টা করব। আমি আর আমার জন্য সবাই দোয়া করবে কিন্তু। সবার দোয়া তোর সাথে আছে বাবা। নিজের খেয়াল রাখিস, আর কোনো কিছু হলে আমাদেরকে জানাস, ঠিক আছে? ঠিক আছে।
সামিম ওদের কাছ থেকে কান্না মিশ্রিত ভাবে বের হয়ে বাইরে আসে। তারপর সুপ্রিয়া ইমনকে পাঠিয়ে দেয় সামিমের জন্য টিউশন খোঁজ করতে। ইমন শামিমের জন্য টিউশন দেখতে চলে যায়, আর সুপ্রিয়া ওর গাড়ি করে সামিমকে মার্কেটে নিয়ে যায়। মার্কেটে গিয়ে সামিমের শরীরের মাপে সব ভালো ভালো দামি পোশাক কিনে দেয়, শু কিনে দেয়, হাত ঘড়ি, চশমা, সেলুনে নিয়ে গিয়ে চুল সুন্দর করে কেটে দেয়। তারপর সামিমকে একটা 20 তলা ভবনে নিয়ে আসে। সেখানে নিয়ে এসে 7 তলার একটা পুরো অ্যাপার্টমেন্ট সামিমকে দিয়ে দেয়। এটা কার বাসা? আর এত বড় বাসার চাবি আমাকে দিলি যে? এই পুরা বিল্ডিংটা আমার নামে, আর আজ থেকে এই 7 তলা পুরোটাই তোর নামে। মানে? আরে গাধা, এই পুরা বিল্ডিং আমাদের, আর এসবের মালিক আমি, বুঝলি? আর এই অ্যাপার্টমেন্টটা তোর জন্য। এখন থেকে তুই এখানে থাকবি। নিজেকে আর কখনো ছোট গরিব বা এতিম মনে করবি না। আমি সব সময় তোর পাশে আছি, বুঝলি? এত বড় বাসা আমাকে দিলি কেন? আমার তো একটা রুমই হলেই চলতো। যদি বুঝতি তাহলে বলতি না, কিছুদিন পর সব বুঝতে পারবি, আর তখন তোর সাথে আমিই থাকবো। মানে আমার সাথে কেন থাকবি? আর কি বুঝি না আমি? সময় আসুক তখন বুঝবি, আর কেন থাকতে চাইছি তাও বুঝতে পারবি। এখন বল না। সব কিছু জলদি জলদি বলতে নেই, আর সবুদ্রে মেওয়া ফলে, বুঝলি? আমাকে আবার মেরে ফেলার কোনো পায়তারা করতেছিস না তো তোরা আবার? এবার অতিরিক্ত কিছু বললে এখানে মেরে ফেলে যাব। আর কোনো বলবো না আমি। এই চুপ। এই তো ভালো ছেলে, এবার আমার সাথে সাথে আয়, তোকে সব কিছু দেখিয়ে দিই। সামিম সুপ্রিয়ার সাথে সাথে গেল। পুরো অ্যাপার্টমেন্টের কোথায় কি আছে সবকিছু সামিমকে দেখিয়ে দিল সুপ্রিয়া। আর সামিমা বইয়ের পড়ার মতো সবকিছু পড়ে মুখস্থ করে নিল। সবকিছু দেখিয়ে বুঝিয়ে দেওয়া হয়ে গেলে সুপ্রিয়া ড্রয়িং রুমে গিয়ে বসলো। তার কিছুক্ষণ পর ইমন সেখানে চলে আসলো। কি রে, তাহলে বাজার করে নিয়ে আসলি? শুধু বাজার না, ও রান্না করতে যা যা লাগে সব কিছু নিয়ে এসেছি। গুড, ঠিক করেছিস। আর হ্যাঁ, টিউশনের কি হলো? 2-1 দিনের ভিতরে ব্যবস্থা হয়ে যাবে। আমি কাগজ ছাপিয়ে সব জায়গায় লাগিয়ে দিয়েছি। তাহলে তো আর চিন্তার কিছুই নাই। আচ্ছা, তুই তো তোর আব্বুর অফিসে ওর জন্য চাকরির ব্যবস্থা করে দিতে পারতি, তা না করে এসব। পারতাম, কিন্তু ওর পড়াশোনার ক্ষতি হতো, আর ও আমাদের দুজনের থেকে দূরে থাকতো, তাই দেইনি। এটা অবশ্য ঠিক বলেছিস তুই। তোরা দুজন আমার জন্য এত কিছু করবি তা ভাবতেও পারি নাই রে। এতদিনে মনে হয় আল্লাহ আমার দিকে তাকালো। তুই যদি বুঝতি তাহলে এভাবে বলতি না। আমি তোর কথার কোনো মানে বুঝলাম না। আর স্বামী বা কি বুঝবে? আমরা তো বন্ধু, তাই না? সময় আসলে তুইও বুঝবি, আর তখন তুইও আফসোস করবি শালা। নে এবার চল, ওর সব কিছু এবার ও নিজেই ঠিক করুক। ইমন সুপ্রিয়া চলে গেলে সামিম রান্না করার সবকিছু রান্নাঘরে নিয়ে গেল। তারপর তার শোয়ার রুম পরিষ্কার করলো। সুপ্রিয়ার কিনে দেওয়া সবকিছু সুন্দর করে রেখে দিল। নিজের ব্যাগের কাপড়গুলো তার সাথে রাখলো। পুরো অ্যাপার্টমেন্ট একাই পরিষ্কার করলো। নিজের মতো সবকিছু সাজিয়ে নিল সামিম। সব কাজ করা শেষ হলে নিজে রান্না করতে লেগে গেল সামিম। রান্না করা শেষ হলে সামিম বাথরুমে গিয়ে গোসল করে গা মুছে পোশাক পরে খেতে বসলো। সবকিছু করতে করতে সামিমের রাত হয়ে গেছে, তাই খাওয়া দাওয়া করে ঘুমোতে গেল সামিম। ইমন সুপ্রিয়াকে বিদায় জানিয়ে তার বাসায় চলে আসে। বাসায় এসে প্রতিদিনের মতো ইমন ওর মাকে পেছন থেকে জড়িয়ে ধরল। ইমনের আম্মু বুঝতে পেরে ইমনকে বলতে থাকলো, কি রে আবু, তোরা আজ আসতে দেরি হলো কেন? তোমাকে তো স্বামীমের কথা বলেছিলাম, মনে আছে না আম্মু? মনে থাকবে না কেন? প্রতিদিন তোর কথা বলিস। আম্মু, আজ তার জীবনের অনেক ঘটনা শুনলাম। তা কি শুনলি? ইমনের মুখে সামিমের এমন করুণ কথা শুনে ইমনের মা কেঁদে ফেললো। ইমনের মা তো ভাবতেই পারেনি সামিম এত অভাগা হবে। আম্মু, তুমি কাঁদছো? আমি ওর কথা শুনে কেঁদে ফেলেছি। শামীম না সত্যি অনেক ভালো একটা ছেলে, তাই তো আমি আর সুপ্রিয়া দুজন ওর জন্য। খুব ভালো করেছিস বাবা। তা সুপ্রিয়াকে কি তোর মনের কথা বলতে পেরেছিস নাকি? আমি তোর আব্বুর ওদের বাসায় গিয়ে বিয়ের প্রস্তাব দেব।
আর কিছুদিন যাক আম্মু, সব কিছু ঠিক করে নিব। ঠিক আছে, আচ্ছা যা ফ্রেশ হয়ে আয়, তোকে খেতে দেই। ইমন ফ্রেশ হয়ে এসে ওর আম্মুর সাথে খেতে বসলো। তারা আরো নানা রকম কথা শুরু করে দিল। সুপ্রিয়ার আজ মনটা অনেক খুশি খুশি লাগছে, নিজের মনের মানুষকে নিজের কাছে রাখতে পেরেছে। আর কিছুদিন পর সে নিজেই শামীমকে ভালোবাসার কথাটা বলে দেবে, শামীমকে বিয়ে করে নিয়ে আর কোনো কষ্ট পেতে দেবে না তাকে। এইসব ভাবতে ভাবতে হেসে হেসে বাসায় ঢুকলো সুপ্রিয়া। বাসায় ঢুকে দেখে সুপ্রিয়ার আব্বু আজ অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছে। আমার মামুনিটা আজ এত খুশি কেন তা জানতে পারি? ও আব্বু, আজ আমি আমার নিজের সবচেয়ে সুখের দেখাটা পেয়ে গেছি। কি সেই সুখ, আমাকে বলো। সেই সুখটাকে তোমার সামনে নিয়ে এসে প্রেজেন্ট করব আব্বু। শুনলাম তুই নাকি কাকে আমাদের বিল্ডিংয়ে থাকতে দিছিস। সে আমার ফ্রেন্ড আব্বু। আচ্ছা যা ফ্রেশ হয়ে আয়, একসাথে খাবো। আম্মু, তোমাকে অনেক ধন্যবাদ। এতদিন পর বুঝতে পেরেছি কেন তুমি আমাকে এত বেশি বেশি বোঝাতে। আমাকে ধন্যবাদ দিতে হবে না, যখন তুই নিজে বিয়ে করে সন্তানের মা হবি তখন ঠিক সবকিছুই বুঝতে পারবি। সুপ্রিয়া ওর আম্মুর কথা শুনে লজ্জা পেয়ে দৌড়ে তার নিজের রুমে চলে গেল। অন্যদিন হলে সুপ্রিয়া ওর আম্মুর এমন কথা শুনে রাগ করতো, কিন্তু আজ সুপ্রিয়া ওর আম্মুর কথা শুনে লজ্জা পেল। এটা যেন কিছুতেই সুপ্রিয়ার বাবার মাথায় ঢুকছে না। আর সুপ্রিয়ার মা বুঝতে পেরেছে নিশ্চয়ই তার মেয়ে তার মনের মতো কাউকে খুঁজে পেয়েছে। সুপ্রিয়া ফ্রেশ হয়ে এসে সবার সাথে বসে খাবার খেলো। রাতে আবারও সবার সাথে খাবার খেয়ে সুপ্রিয়া নিজের রুমে গেল। কিন্তু সুপ্রিয়ার আব্বু বারবার তার মেয়ের দিকে লক্ষ্য করছে। যেই মেয়ে প্রতিদিন কোনো না কোনো বিষয় নিয়ে রেগে যেত, সেই মেয়ে আজ সবকিছুতেই স্বাভাবিক এবং সবার সাথে খুব সুন্দর করে কথা বলছে। আর তার মেয়েকে আজ অন্য দিনের তুলনায় একটু বেশি খুশি মনে হচ্ছে। সুপ্রিয়ার আব্বু একটু চিন্তায় পড়ে গেল, তার মেয়ের আবার কোনো কিছু হলো না তো। সুপ্রিয়া রুমে এসে শুয়ে পড়ল, কিন্তু কিছুতেই তার দু চোখে আজ ঘুম আসছে না। বারবার শামীমের কথা মনে পড়ছে। এখন কেন যেন শামীমের কথাগুলো সব সময় সুপ্রিয়ার কানে বাজে। এই মুহূর্তে শামীম কি করছে যদি জানতে পারতো সুপ্রিয়া। ইস, সবকিছুই শামীমকে কিনে দিল। যদি মোবাইলটা কিনে দিত তাহলে শামীমের সাথে সুপ্রিয়া এতক্ষণে কথা বলতে পারতো। প্রায় অর্ধেক রাত শামীমের কথা ভেবে কাটিয়ে দিয়েছে সুপ্রিয়া। সকালে ঘুম থেকে উঠে দ্রুত শামীমের কাছে চলে যায় সুপ্রিয়া। গিয়ে দেখে শামীম নিজে নিজে নাস্তা তৈরি করছে। কি নাস্তা বানাও? শামীম পেছনে ঘুরে দেখে রান্নাঘরের দরজার কাছে সুপ্রিয়া হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। এই তো পিঠা বানাই, মানে যাকে রুটি বলো তোমরা। এইসব বানাতে পারিস তুই? পারি তো। আমাকে শিখাবি? আয় ভিতরে আয়, দেখ কেমন করে বানাই। শামীম নাস্তা বানাচ্ছে আর সুপ্রিয়া তা বানানো দেখছে। নাস্তা বানানো শেষ হলে শামীম টেবিলে নাস্তা রেখে ফ্রেশ হতে গেল। শামীম ফ্রেশ হয়ে এসে সুপ্রিয়াকে নাস্তা দিল আর নিজেও নিল। আমি না খেয়ে এসেছি, খেতে পারবো না। তুই খেয়েছিস না খেয়েছিস তা কি জানি আমি? সত্যি বলতেছি, খেয়ে এসেছি। তা বললে শুনতেছি না, তোকে তো খেতেই হবে। খেতে পারি যদি তোর হাতে আমাকে খাইয়ে দিস তো। আমার হাতে মানে? তোর কি নিজের হাত নাই? আমাকে যদি তোর বন্ধু মনে করিস, আপন ভাবতি, তাহলে তোর নিজের হাতে আমাকে খাইয়ে দিতি। শামীম আর কোনো কথা না বলে সুপ্রিয়াকে খাইয়ে দিল আর সুপ্রিয়াও আয়েশ মিটিয়ে খেলো। শামীম এই প্রথম কোনো মেয়েকে তার নিজের হাতে খাইয়ে দিল। সুপ্রিয়া তো শামীমের হাতে খেতে পেয়ে মনে মনে অনেক খুশি হলো। তোর হাতে জাদু আছে রে। কেন? তোর হাতে খেতে পেরে অনেক তৃপ্তি পেলাম। কি যে বলিস না তুই। সত্যি বলতেছি। আচ্ছা, এইভাবে সারা জীবন কি আমাকে খাইয়ে দিতে পারবি না? তোর আমি তোকে কিভাবে সারা জীবন খাইয়ে দেবো? পড়াশোনা শেষ হলে তো যে যার ঠিকানা মতো চলে যাবে, আর তোর তো বিয়ে হয়ে যাবে। যদি তোকে আমার কাছে সারা জীবনের জন্য রেখে দেই, থাকবি না? এটা হয় নাকি? আমার ক্যারিয়ার গড়তে হবে না? আবার তোকে নিয়ে তোর বাবা মায়ের একটা স্বপ্ন আছে না? তুই এমন কেন রে? কিছুই কি বুঝিস না তুই? আমি আবার কি না বুঝি? সব বুঝি আমি। যদি বুঝতি তাহলে এমন করতি না।
এখন এসব বাদ দিয়ে বের হয়ে আয়, ভার্সিটি যেতে হবে। সামিম আর কোনো কথা না বলে রুমে গিয়ে তৈরি হয়ে আসলো। বাসা থেকে বের হয়ে নিচে এসে সুপ্রিয়ার গাড়িতে উঠলো। সামিমকে আজ দেখতে পুরোই নায়কের মতো লাগছে। সুপ্রিয়া তো বারবার সামিমকেই দেখছে। ওরা দুজনে ভার্সিটি চলে আসলো। যখন সামিম গাড়ি থেকে বের হলো, সবাই সামিমকে হাঁ করে তাকিয়ে দেখছে। তারা যেন নিজেকে বিশ্বাস করতে পারছে না, এটা তারা কাকে দেখছে। রাজ আর রিমি তো সামিমকে এই নতুন রূপে দেখে অবাকের চরম সীমায় পৌঁছে গেছে। সামিম আর সুপ্রিয়ার আশা দেখে ইমন ওদের কাছে আসলো। আজ তোকে দেখে তো ভার্সিটির সব সুন্দরীগুলো ক্রাশ খাচ্ছে। তোর এসব কি বলিস তুই? পোশাকে যদি মানুষের চরিত্র বদলায় তাহলে তাদের চোখের সমস্যা আছে। একেবারে ঠিক কথা বলেছিস তুই শামীম। এত কথা বাদ দিয়ে ক্লাসে চল, আর এখানে থাকা ঠিক হবে না। ওরা ক্লাসে চলে গেল। সবগুলো ক্লাস করে একটু বাইরে ঘুরতে বের হলো। এভাবে ওদের তিনজনের দিনগুলো কাটতে থাকলো। এর মাঝে সামিমের টিউশনের ব্যবস্থা করে দিয়েছে, যা দিয়ে সামিমের থাকা পড়াশোনার খরচ সব হয়ে যায়। সুপ্রিয়া সবসময় সামিমের সাথে থাকে, আর সামিমকে যে সে ভালোবাসে তা নানা রকম ভাবে বোঝাতে চায়, কিন্তু সামিম কেন জানি বোঝে না। যাই হোক, তৃতীয় বর্ষে ওঠার পর ওদের রেজাল্ট বের হবে, তাই ভার্সিটিতে নানা রকম আয়োজন চলছে। প্রতি বছরের ন্যায় এবছরও তাই হচ্ছে। প্রতি বছর যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানের পুরস্কার দেওয়া হয় ক্লাসের সব বিভাগের ছাত্রছাত্রীদেরকে, এবছরও তাই হচ্ছে। অনুষ্ঠানের দিন রাজ, সুপ্রিয়া, ইমনের তিনজনের বাবা অতিথি হিসেবে এসেছে। একে একে সব ক্লাসের প্রথম, দ্বিতীয় স্থানধারীর নাম প্রকাশ করার পর এবার প্রথম বর্ষের শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হবে। অনুষ্ঠান উপস্থাপক তৃতীয় স্থান ইমন, দ্বিতীয় স্থান সুপ্রিয়া, আর প্রথম স্থান সামিম। বলা মাত্র সব ছাত্রছাত্রী অবাক হয়ে গেল। বিশেষ করে ইমন আর সুপ্রিয়ার বাবা, তারা যেন ভেবে পাচ্ছে না একটা এতিম ছেলে কিভাবে প্রথম হতে পারে। ইমনের বাসাতে ওর বাবা পুরো ড্রয়িং রুমে পায়চারি করছে। তিনি এত টাকা পয়সা তার ছেলের জন্য ব্যয় করছেন, আর তার ছেলে কিনা তৃতীয় হয়। ইমন বাসায় ঢুকে দেখে তার বাবা অনেক রেগে আছে আর পায়চারি করছে। তাই ইমন বাসায় ঢুকে মাথা নিচু করে যখন তার রুমে ঢুকবে, তখন ইমনের বাবা, তোমার পিছনে কি এই জন্য এত টাকা পয়সা ব্যয় করি আমি? চুপ। একটা এতিম অনাথ ছেলে যার কোনো নিজের পরিচয় নাই, সে যদি প্রথম হতে পারে, আর তুমি কি করো? আব্বু, শামীম অনেক ভালো ছাত্র। ক্লাসে স্যার পড়া বোঝানোর আগেই সে সেইটা পড়াটা বলে দিতে পারে, আর আমি তো তার মতো অত কিছু জানি না। সে পারলে তুমি পারো না কেন? তোমাকে তো পড়াশোনা করতে দেখি না, শুধু শুনি যত সব খারাপ ছেলেদের সাথে বের হও। আমার ছেলেই কোনো খারাপ বন্ধুর সাথে মেশে না, বুঝলে? এই ইমন, তুই রুমে যা, তোর বাবা সবাইকে তার মতো করে দেখে। একদিন এই ছেলে এমন কিছু করবে যার শাস্তি অন্যজন ভোগ করবে, এই বলে দিলাম। তোমার ছেলে রাত 1টা পর্যন্ত কোথায় থাকে প্রতি রাতে তাকে জিজ্ঞেস করো তো। এই বয়সে ছেলেরা একটু আড্ডা মারবে না তো বিয়ের পর কি করবে? তোমার ছেলেকে কেউ বিয়ে করবে না, ওকে ভালো হতে বলো। তুমি না হলে ওর কপালে দুঃখ আছে, বলে দিলাম। সুপ্রিয়া বাসায় এসে ওর বাবার সামনে অপরাধীর মতো দাঁড়িয়ে আছে। সুপ্রিয়ার বাবা জানে তার মেয়ে অনেক ভালো ছাত্রী, কিন্তু আজ যা দেখলো তাতে তার মনটা একটু খারাপ। আব্বু, শামীম সত্যি খুবই ভালো ছাত্র, আর অনেক ভালো ছেলেও সে। আমি যেটা ভাবতেছি না মামুনি, আমি এটাই ভাবতেছি, আমার মেয়ে এই কয়টা দিনে অনেক পরিবর্তন হয়ে গেছে। আমার মেয়ে এতদিনে ঠিক হয়েছে, আর এতদিনে তুমি তা বুঝতেই পারো নাই। মেয়ে আমার, তাই তার ভালো মন্দ সব বুঝি। মেয়েটা নিশ্চয়ই একার, তোমার না? সুপ্রিয়ার বিয়ে আমি ইমানের সাথে ঠিক করে রেখেছি, আর ইমানের বাবার সাথে আমার কথা হয়েছে। আর কোনো না বলেই সুপ্রিয়ার বাবা সেখান থেকে চলে গেল। সুপ্রিয়া ওর আব্বুর কথা শুনে অবাক হয়ে দাঁড়িয়ে তার যাওয়া দেখলো, আর চোখ থেকে সুপ্রিয়ার পানি ঝরতে থাকলো। সুপ্রিয়ার মা বিষয়টা বুঝতে পেরে সুপ্রিয়াকে তার বুকে জড়িয়ে ধরলো। কাঁদিস না মামুনি, আমি আছি তো। তুই কি কাউকে পছন্দ করছিস? আম্মু, আমি শামীমকে অনেক ভালোবাসি,
তবে কখন কিভাবে এত ভালো লাগা শুরু করেছে তা জানি না আমি। তোর মাঝে যেদিন অহংকারটা শেষ হয়েছে সেদিনই বুঝতে পেরেছি তোর জীবনে এমন কেউ এসেছে যে তোকে এত পরিবর্তন করেছে। আমু, এখন আমি কি করব? আব্বু যে এখন ইমনের কথা বলতেছে, আর আমি ইমনকে বন্ধু ছাড়া অন্য কিছু ভাবতে পারি না। এসব নিয়ে চিন্তা করিস না, তোর আব্বু হয়তো বা রাগের বশে এসব বলেছে। আর তোর আব্বু তো তোকে অনেক ভালোবাসে, তোর ইচ্ছার একটা তার কাছে দাম আছে না পাগলি মেয়ে আমার। রাত 8টা বাজে। ইমনের বাবা, রাজের বাবা, সুপ্রিয়ার বাবা অনেকদিন পর আজ একসঙ্গে হয়েছে। আজ তাদের অনেক বিষয় নিয়ে কথা হবে, তাই তারা একসাথে হয়েছে। তা বন্ধুরা, আমার এতদিন পর কি এমন জরুরি কথা বলার জন্য আজ এখানে আসা? আরে দাঁড়া না, সব বলা হবে তো। আমি সিদ্ধান্ত নিয়েছি জজের ছেলে ইমনের সাথে আমার একমাত্র মেয়ে সুপ্রিয়ার বিয়ে দেব। এই কথা শুনে রাজের বাবার হাসি মাখা মুখটা কালো হয়ে গেল, তবুও মুখের হাসির রেখা টেনে, এসব তুই কি বলিস বন্ধু? মজা করতেছিস তাই না? মজা না রে নেতা, সত্যি বলতেছি। আর যে কোনো সিদ্ধান্ত তো আমরা একসাথে বসেই নেই, তাই তো তোকেও এখানে ডাকা। কেন বিজনেসম্যান বন্ধু, আমার ছেলে কি অপরাধ করলো? তোর ছেলের যতগুলো খারাপ রিপোর্ট সেখানে আমি আমার মেয়েকে দিতে পারি না। এই তো কয়েকদিন আগেও তোর ছেলের কথা ভেবে রেখেছিলাম, কিন্তু সেদিন নিজের চোখে দেখলাম তোর ছেলে একটা মেয়ের সাথে যা করলো। ছেলে বয়সে আমরাও তো কত কিছু করেছি, এখনো তো আমরা 3 জন ঘরে বউ থাকা সত্ত্বেও অন্য নারীর সাথে রাত কাটাই। আমরা বড় লোকদের মাঝে এসব তো কমন বিষয়। আমি খারাপ হতে পারি, তাই বলে তো কোনো পশুর হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে তুলে দিতে পারি না। কি বললি তুই? আমার ছেলে পশু? তাহলে তুই নিজে কি? তোর বিজনেসটা দাঁড় করানোর জন্য এই আমি সাহায্য করেছি, আর আজ আমার সাথে বেইমানি করলি আর আমার ছেলেকে পশু বললি? তোকে কে এমপি বানিয়েছে? কে তোর পিছনে কোটি কোটি টাকা ব্যয় করেছে? নেমো হারাম। এই তোরা দুজনে কি শুরু করলি বলতো? তোর ছেলের জন্য দরকার হলে আমরা দুজনেই মেয়ে দেখবো। ব্যাস, অনেক বলেছিস, আর না। তোরা এখন দুজন এক হয়ে গেছিস আর আমাকে পর করে দিলি। তোদের সাথে তো আর আমার থাকাও চলে না। রাজের বাবা রাগ করে চলে গেল। রাজের বাবা যাওয়ার সময় আরো নানা রকম বাজে কথা বলে গেল সুপ্রিয়ার বাবাকে। রাজের বাবা বাসায় গিয়ে দেখে তার ছেলে রুমে মেয়ে নিয়ে ফুর্তি করছে, তাই তিনি রুমে ঢুকেই সেই মেয়েটা রাজকে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল। রাজ তো একেবারে বোকা বনে চলে গেল, যেখানে তার বাবা তাকে কখনো রাগ দেখিয়ে কথা পর্যন্ত বলে না, আর সেখানে আজ তার বাবা তাকে এমন করে মারতে পারলো। ড্যাড, তুমি আমাকে মারতে পারলে? ইউ আর ভেরি ব্যাড ড্যাড। তোকে মারবো না তো কি করব? তোকে কে বলেছিল সুপ্রিয়ার বাবার সামনে মেয়ে নিয়ে টানাটানি করতে? সরি ড্যাড, বুঝতে পারি নাই কখন আঙ্কেল এখানে এসেছিল। ড্যাডের বাচ্চা, তোর এই সামান্য ভুলের কারণে তুই রাজকন্যা আর আমি পুরা রাজ্য হারালাম। ছাগলের 6 নম্বর ছাগল। ড্যাড, আমি ছাগল হলে তুমি ছাগলের বাবা। হারামির বাচ্চা, এবার কিন্তু জুতোর বাড়ি খাবি তুই। ড্যাড বলো কি হয়েছে? সুপ্রিয়ার বিয়ে ইমনের সাথে ঠিক হয়ে গেছে। নো ড্যাড, আমি বিশ্বাস করি না। সুপ্রিয়া শুধু আমার, অন্য কারো না। তুমি প্লিজ কিছু করো ড্যাড। অনেক চেষ্টা করেছি কিন্তু পারি নাই আমি। এখন আমি তোকে যা যা বলি তাই কর। কি ড্যাড? সুপ্রিয়ার কাছে তোকে হিরো হতে হবে, সাথে সুপ্রিয়ার বাবার কাছেও। বাইরে কোনো মেয়ে নিয়ে কোনো কিছু করবি না, মারামারি করবি না, আর তোর মেয়ের প্রয়োজন হলে বা লাগলে বাসায় নিয়ে আসবি। ভার্সিটিতে আজ সুপ্রিয়া সামিমকে সাথে নিয়ে আলাদা এক জায়গায় দাঁড়িয়ে আছে। সামিম কিছুই বুঝলো না সুপ্রিয়া কেন সামিমকে সবার আড়ালে নিয়ে আসলো। আমাকে এখানে নিয়ে আসার কারণ কি? তুই কি কিছুই বুঝিস না স্বামী? আচ্ছা, তুই আমাকে সব পরিষ্কার করে না বললে বুঝবো কি করে? আমি তোকে নিজের চেয়েও বেশি ভালোবাসি স্বামী। হোয়াট? এটাই সত্যি স্বামী, প্লিজ আমাকে ফিরিয়ে দিস না। দেখ, এসব ছেলে মানুষে আর মজা করা রাখ তুই, প্লিজ। এসব মজা নয়, সব সত্যি। জানি না কখন কিভাবে তোকে আমার ভালো লেগে যায়। তোকে নিয়ে দিন রাত কাটে আমার। তোর সাথেই আমি সব সময় থাকি। তোকে আমার চাই স্বামী। এসব তোর নেহাত বোকামি সুপ্রিয়া। দেখ, আমি কোথায় আর তুই কোথায়, তোর সাথে আমার যায় না সুপ্রিয়া। এটা কোন শপিং মলের পণ্য না, পছন্দ হলো কিনে নিলাম, তোর সাথে আমার যায় না। আর তোর পরিবারের সব জীবনেও মেনে নেবে না। শামীম, তুই হয়তো জানিস না ভালোবাসা জাত ধর্ম বর্ণ উঁচু নিচু ধনী গরিব এসব বোঝে না, মানে না।
এটা শাবানা জসিমের কোনো সিনেমা না, এটা লেখক শামীমের নিয়তি গল্প মাত্র। আমি চাইলাম জসিমের মতো লটারি পেলাম, ধনী হলাম, আর তুই শাবানা হলি, দুঃখ কষ্ট মেনে নিয়ে আমার সাথে থাকবি। এই গল্পটা ভালো করে পড়, ভালো করে বোঝ, তাহলে বাস্তব কি তা হারে হারে টের পাবি। এই জীবন কাহিনী, এই নিয়তি গল্প এর চেয়েও বড় কষ্টের রে, বড় একা। তাই তোকে অনুরোধ করি, আমার সাথে কখনো এসব করতে চাস না। আমি কোনো সিনেমার হিরো না যে তোর বাবার লোকদের সাথে মারপিট করে তোকে নিয়ে ভেগে যাব। তুই কোনো নায়িকাও না যে চাইলে সবকিছু হাসি মুখে মেনে নেবি। আমি তোর জন্য সব কিছু করতে তৈরি আছি শামীম, তবু আমাকে ফিরিয়ে দিস না। আমি মহানায়িকা শাবানা হতে চাই না। আমি সুপ্রিয়া থেকেই মহানায়িকার মতো সব কিছু বাস্তবেও রূপান্তরিত করতে চাই। শামীম আর সুপ্রিয়ার সাথে কোনো কথা না বলে সেখান থেকে চলে আসলো, আর আড়াল থেকে সুপ্রিয়া আর শামীমের এসব কথা একজন শুনে ফেললো এবং তার মনে পশ্চিমা ঝড় শুরু হয়ে গেল। শামীম ওখান থেকে চলে আসে, কিন্তু সেখানে আড়ালে থেকেই তাদের সব কথা শুনে রাজ ভাবতেও পারছে না সুপ্রিয়া শামীমের মতো একটা এতিম গরিব ছেলেকে ভালোবাসবে। রাজের জানা মতে সুপ্রিয়ার বিয়ে ইমনের সাথে ঠিক হয়েছে, আর ইমন সুপ্রিয়াকে ভালোবাসে। যতক্ষণ তার প্ল্যান মতো সব ঠিক না হয় ততক্ষণ পর্যন্ত রাজের মনের ঝড় থামবে না। শামীম ক্যাম্পাসে এসে দেখে তার আব্বা এসেছে, মানে রহিম এসেছে, আর রহিমের সাথে কথা বলছে ইমন। শামীমের পিছন পিছন সেই জায়গা থেকে সুপ্রিয়াও এসেছে। শামীম সেখানে এগিয়ে গেল। শামীমকে দেখা মাত্র রহিম শামীমকে জড়িয়ে ধরল। অনেক দিন পর বাপ ছেলে এক হলো, কতদিন দুজন দুজনকে দেখে না। সুপ্রিয়া তো এর কিছুই বুঝলো না। আচমকা শামীম এসেই কাকে জড়িয়ে ধরে কান্না করছে। এই শামীম, এই লোকটাকে, আর ওনাকে জড়িয়ে ধরে কান্না করতেছিস কেন? আরে এনি, সেই যাকে শামীম আব্বা বলে ডাকে। সেটা আগে বলবি না? এসেই তো আজাইরা প্রশ্ন করা শুরু করে দিয়েছিস। বাপ ছেলে অনেকক্ষণ এভাবে জড়িয়ে কাঁদার পর ছেড়ে দিল। শামীমের চোখের জল নিজ হাতে মুছে দিল রহিম। তখন রহিম দেখলো তাদের সাথে আরো একটা মেয়ে আছে। বিষয়টা শামীম বুঝতে পেরে, আব্বা এই হলো ইমন, আর ওর নাম সুপ্রিয়া। এরা আমার এখানকার বেস্ট ফ্রেন্ড, এবং আমাকে যে এত পরিবর্তন দেখতেছো তাই এদের কল্যাণে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আপনি কখন এসেছেন? আর আপনার কথা শামীমের মুখে অনেকবার শুনেছি। শামীম, তুই একটু দূরে যা, এদের সাথে আমার একটু কথা আছে। শামীম কিছুই বুঝলো না কেন তাকে দূরে যেতে বলল, আর কি বা কথা সুপ্রিয়া ইমনকে বলবে। শামীম কোনো কিছু না বলে ওদের থেকে দূরে চলে গেল। আমি জানি তোমাদের কিভাবে কি বলবো, তবুও বলি। শামীম আমার নিজের ছেলে না তো, তা তো জানোই। জি আঙ্কেল, জানি। আমি জানি তোমাদের কিভাবে কি বলবো, তবুও বলি। শামীম আমাদের নিজের ছেলে না, তা তো জানোই। তোমরা ওর জীবনে সুখ নিয়ে এসেছো, তার জন্য আমি কৃতজ্ঞ। ছেলেটা সেই ছোট থেকে মানুষের দাঁড়ে দাঁড়ে সামান্য ভালোবাসা খোঁজার চেষ্টা করছে, কিন্তু তার বিনিময় মার অপমান ছাড়া কিছুই পাই নাই। আপনি কোনো চিন্তা করবেন না আঙ্কেল, আমরা তো আছি। তোমরা ওকে যা করতে বলবে কিন্তু তাই করবে। তোমরা যদি ওকে কোনো খারাপ কিছু করার বিনিময় একটু ভালোবাসা দাও, তাই করবে। আজকে এখন ওকে থাপ্পড় মেরে বলবে, এই যে এখানে খাবার দিলাম, খেয়ে নে, ও কিন্তু তাই করবে। ও কখনো কারো মুখের উপর বড় করে কথা বলতে পারে না। জানি আমরা, কিন্তু বড় বড় মানুষের সামনে তেমন কোনো কথা বলতে পারে না। ও যদি অপরাধ না করে, আর কেউ যদি বলে সে অপরাধ করেছে, তবুও শামীম মুখ খুলবে না। শামীমকে দিয়ে সব রকম কাজ করে নিতে পারো, কিন্তু বিনিময়ে সে সামান্য ভালোবাসাটা চায়। ওর আব্বা মা মারা যাওয়ার পর থেকে ছেলেটা অনেক মানুষের মার খেতে খেতে আমাদের এতিমখানায় ঢুকেছে। তখন থেকে ও মানুষের মারার কথাকে খুব ভয় পায়। আপনি কোনো চিন্তা করবেন না, আর আপনি যা বোঝাতে চাচ্ছেন তা আমরা বুঝে গেছি। তোমাদের কাছে আমার অনুরোধ, ছেলেটাকে বিনা কারণে কোনোদিন ভুল বোঝো না। আর তোমরা যেহেতু ওর বন্ধু, সেখানে তো শামীম তোমাদের দুজনের ঋণ নিজের মৃত্যু দিয়ে হলেও শোধ করবে। আর ওর সাথে সাথে সবাই একটু থেকে দিন শেষে, কিন্তু রাতে ওর মতো বড় একা আর কেউ নেই।
যার কপালে বাবা মা নেই সেই বুঝে দিন শেষে রাতে কতটা যন্ত্রণা হয়। আঙ্কেল, আমরা কথা দিতেছি, এখন থেকে শামীম শুধু সুখের মুখ দেখবে। ওর জীবন থেকে দুঃখ নামক বস্তুটা আমরা সরিয়ে দিব। আর শামীমকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। শামীম এখন অনেক ভালো আছে, ঠিক আমাদের মতো, বুঝলেন? আল্লাহ তোমাদের দুজনের ভালো করুক, তোমাদের মনের আশা পূরণ করুক। এই শামীম, এদিকে আয় এখন। রহিমের ডাক শুনেই শামীম দৌড়ে সেখানে চলে আসলো। শোন, যারা তোকে একটা দিনের জন্য সুখ দিয়েছে, একবেলা তোর মুখে অন্ন তুলে দিয়েছে, তাদের জন্য নিজেকে কুরবানি দিতে হলেও সেটাই করবি। আচ্ছা আব্বা। তাহলে থাক, আমি এখন একজনের কাছে যাব। এতিমখানায় কিছু দান করতে চাইছে, তার সাথে কথা বলে তারপর চলে যাব। আব্বা আবার কবে আসবে? খুব দ্রুত আবার আসবো বাবা। মন দিয়ে পড়াশোনা করবি, মানুষকে পারলে সাহায্য করবি, মনে কোনো হিংসা রাখবি না, বলে দিলাম। সবাইকে সমান চোখে দেখবি, এটা তোর আব্বার আদেশ। আব্বা, আমি তোমার সব কথা শুনি তো। আচ্ছা আব্বা, শায়দ কবে বিদেশ থেকে আসবে তা কি জানো? আর 3-4 মাস পরে আসবে। দেশে কি যেন একটা কাজ আছে, তারপরে চলে আসবে। আর আসবে না? আসবে, একেবারের জন্য দেশে আসবে। আর তার জন্য অনেক কিছু করে দেওয়ার কথাও বলেছে। আসবে, একেবারে দেশে আসবে। আর তোর জন্য অনেক কিছু করে দেওয়ার কথা বলেছে। সেদিন তো তোর কথা বলতে গিয়ে সে কি কান্না করলো ছেলেটা। তুই ওকে যতটা মিস করিস, ও তোকে ততটাই মিস করে বাবা। যদি দেশে আসে আমার কাছে নিয়ে আসবে, বলে দিলাম। সুপ্রিয়া আর ইমন বুঝতে পারলো শামীমের জীবনটা কি আর সে কেন এমন হয়েছে। তারপর ওরা ক্লাস করতে গেল। শামীম মাঝে, ডান দিকে ইমন আর বামে সুপ্রিয়া ওর সাথে বসেছে। এখন ওরা তিনজন একসাথে ক্লাস করে, এক বেঞ্চে বসে। ক্লাসটা শেষ করে ইমন সুপ্রিয়াকে যেতে বলল, আর শামীমকে নিয়ে নাকি ইমন কোথায় যাবে। সুপ্রিয়া আর কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল। রাতে ইমন শামীমকে নিয়ে বাড়ি গেল। ইমন যেহেতু বড় ঘরের ছেলে, তার সাথে আবার একটু আনন্দ ফুর্তি করে, তাই সে শামীমকেও সাথে নিল। বাড়ি গিয়ে দেখে রাজ আগেই এসেছে। সে কিছু বিদেশি মদের বোতল নিয়ে বের হচ্ছে। সেই সময় রাজের চোখে ইমন আর শামীম পড়ে, তাই রাজ একটু লুকিয়ে দেখতে থাকে কি হয়। দেখে যে ইমন এসেই মদ খাওয়া শুরু করে দিয়েছে। সেই সুযোগে রাজ ইমনের বাবা আর সুপ্রিয়ার বাবাকে ফোন দিল। নে, তুই খা, আনন্দ কর। এসব কেউ খায় নাকি? এসব ইসলামে হারাম, বুঝলি? আমি খেতে পাবো না, আর তোকেও খেতে দেবো না। একদিন খেলে কিছুই হয় না, আর আমি তো নিয়মিত খাই না। এই মাঝে মাঝে যদি মন খারাপ থাকে তাহলে খাই। তোর আবার কিসের জন্য মন খারাপ? তুই তো আমার বন্ধু, তাই না? তুই পারবি আমার কষ্ট দূর করে দিতে? বল, কি করতে হবে আমাকে? ছোট থেকেই আমি সুপ্রিয়া রাজ একসাথে পড়াশোনা করেছি, আর সেই ছোট থেকেই আমি সুপ্রিয়াকে পছন্দ করতাম। তারপর ধীরে ধীরে ভালো লাগা, পরে তাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু আজও তাকে বলতে পারিনি। তুই প্লিজ আমাকে সাহায্য করবি? ইমনের কথা শুনে শামীম একটু ধাক্কা খেলো, কারণ সুপ্রিয়া তো শামীমকে ভালোবাসে, আর শামীমও একটু একটু সুপ্রিয়াকে পছন্দ করা শুরু করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি সুপ্রিয়াকে তোর মনের কথা বলে দেবো। এবারে সব রেখে চল ভাই। না, যাব না এখন। আমার খুশি লাগতেছে, তাই এবার খুশিতে খাবো। ইমন তখন মদের গ্লাস মুখে দেবে, তখন শামীম তা কেড়ে নিল। ঠিক সেই সময় কে যেন এসে শামীমের গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মারলো। শামীম ঘুরে দেখে সুপ্রিয়া আর ইমনের বাবা, আর থাপ্পড় দুটো ইমনের বাবা শামীমকে মেরেছে। বাসুদিতে ভালো সাজা, ভালো ছাত্র হওয়া, আর এই তোর আসল রূপ। বাবা, তোদের মতো এতিমের বাচ্চা কতটা খারাপ হয় তা আমি জানি। এর জন্যই তো বলি, আমার ছেলে কেন এত খারাপ হলো। আমার ছেলেকে নেশার জগতে এনে নিজে সাধু সাজতে চাস, ছোট লোকের বাচ্চা। এভাবে মুখে বলে হবে না। তোর কোমরের বেলটা খুলে মার, তখন সব সত্যি বের হয়ে আসবে। শামীমের মুখে কোনো কথা নেই, শুধু ওনাদের দুজনের দিকে একটু অবাক হয়ে তাকিয়ে আছে। ইমনের বাবা বেল্ট খুলে শামীমকে বেশ কিছুবার মারার পর বাড়ির ম্যানেজার এসে ইমনের বাবাকে থামালো। দেখুন স্যার, এখানে কোনো সমস্যার সৃষ্টি করবেন না। আপনাদের কোনো সমস্যা থাকলে তা আপনারা বাড়ির বাইরে গিয়ে করতে পারেন।
ইমনের বাবা আর কোনো কথা না বলে ইমনকে নিয়ে সেখান থেকে চলে গেল। আর শামীম মার খেয়ে সেখানেই পড়ে থাকলো। কিছু লোক শামীমকে ধরে দাঁড় করালো। অনেকে বলছে নিজের ছেলেকে কেউ জাজ করতে পারে না, মারতে পারে না, অপরের ছেলেকেই এভাবে মারে। দুনিয়াতে গরিব মানুষের কোনো দাম নেই। সেখান থেকে কোনো রকমে বের হয়ে একটা বাসে উঠে শামীম সুপ্রিয়ার দেওয়া বাসায় চলে আসলো। বাথরুমে গিয়ে কাপড় খুলে ঝর্ণার নিচে দাঁড়ালো। এখন আর শামীমের চোখ দিয়ে পানি বের হয় না, কারণ এসবে শামীম এখন অভ্যস্ত হয়ে গেছে। তবে মাড়ির জায়গাগুলোতে পানি পড়ার কারণে খুব ব্যথা করছে। আর ইমন সুপ্রিয়ার বাবার চোখে শামীম খারাপ হয়ে গেল। পরের দিন যথাসময়ে শামীম ভার্সিটি গেল এবং শুনতে পেল ভার্সিটি থেকে এবছর শামীম আর সুপ্রিয়া স্কলারশিপ পেয়েছে। ওরা এখন চীনে গিয়ে পড়াশোনা করতে পারবে, কিন্তু তার জন্য ওদের দুজনকে কিছুদিন অপেক্ষা করতে হবে। এই শুনে ইমনের মনটা খারাপ হয়ে গেল। কিরে, তোর মন এভাবে খারাপ হলো কেন? সব কিছু শামীম জানে। শামীম, তুই বল তো কি কারণটা? আসলে আমরা বাইরে যাব পড়তে, ও একা থাকবে, সেটা কেমন করে হয়ে যায়? কি রে ইমন, তুই মনে করেছিস আমি তোকে ভুলে যাব? দেখ, সেই ছোট থেকেই তুই আমার মনে আছিস। আমি যত দূরেই যাই না কেন, তুই আমার মন থেকে বের হবি না। সুপ্রিয়ার এমন কথা শুনে ইমন অনেক খুশি হলো। সুপ্রিয়া, তুই একটু বাইরে যা, শামীমের সাথে আমার কথা আছে। সুপ্রিয়া বাইরে বের হয়ে গেল। সাথে সাথে ইমন শামীমের পা জড়িয়ে ধরে কেঁদে দিল। শামীম তো ভেবাচাকা খেলো, এটা ইমন কি করছে? ওই, তুই পুরো ক্লাসের সবার সামনে আমার পা জড়িয়ে ধরেছিস কেন? কালকে আমার ভুলের কারণে আব্বু তোকে বিনা কারণে মারলো। তোর বাবা যদি আমার বাবা হতো আর আমার উপর দিয়ে দোষ গেছে, এতে খুব ভালো হয়েছে। কারণ সুপ্রিয়ার বাবা যদি জানতো তুই সব নিজের ইচ্ছাতে করছিস, তাহলে তুই সুপ্রিয়াকে যতই ভালোবাসিস না কেন, সুপ্রিয়াকে তোর হাতে তুলে দিত না। আমি সব গত রাতেই ভুলে গেছি। এখন আমাকে স্যার তোর মনের কথা সুপ্রিয়াকে বলতে হবে তো নাকি? আজ বলিস না, আর একদিন বলিস তুই। আচ্ছা ঠিক আছে, এবার পাস আর তুই। ইমন শামীমের পা ছেড়ে দিল। শামীম ক্লাস থেকে বের হয়ে সুপ্রিয়াকে খুঁজতে থাকলো। খুঁজতে খুঁজতে দেখে সুপ্রিয়া রাজের সাথে কথা বলছে। তখন শামীম সামনে একটু এগিয়ে গেল তাদের কথা শোনার জন্য। তোর মতো খারাপ ছেলেকে আমি ভালোবাসবো? তুই এসব ভাবলি কি করে? তাহলে তুই কাকে ভালোবাসবি শুনি? আমি শুধু শামীমকে ভালোবাসি, তোকে না। আমিও দেখবো তুই ওই এতিমের বাচ্চাকে কি করে ভালোবাসতে পারিস। আচ্ছা, দেখা যাবে তুই কি করতে পারিস। সুপ্রিয়া আর কোনো কথা না বলে ক্লাসে চলে গেল। এখন শামীম পড়ে গেল মহাবিপদে। কি করে ইমনের কথা শামীম সুপ্রিয়াকে বলবে, কোনো কিছুই মাথায় আসছে না। এসব ভাবতে ভাবতে শামীম ক্লাসে চলে গেল। এই, তুই কোথায় গিয়েছিলি? নে, তোরা দুইজন এখন আমার সাথে আয়, একটু ঘুরতে বের হব। কেন? ওই রাজের বাচ্চা মনটা খারাপ করে দিল। এখন কোনো না বলে আমার সাথে আয় তোরা দুজন। সুপ্রিয়ার সাথে একটা লেকের ধারে চলে আসলো শামীম এবং ইমন। ইমনকে সুপ্রিয়া ঝালমুড়ি নিতে পাঠিয়ে দিল। দেখ শামীম, তুই এক্ষুনি বলবি তুই আমাকে ভালোবাসিস। তার আগে আমি তোকে বলতে চাই কিছু কথা। কি বলতে চাস? সুপ্রিয়া, তোকে এমন ছোট থেকেই পছন্দ করে আর এমন তোকে এখন অনেক ভালোবাসে। হোয়াট? যা বলেছি সব সত্য কথা বলেছি সুপ্রিয়া। আমি কেমন করে আমার বন্ধুর ভালোবাসা কেড়ে নেবো, কেমন করে ওর সাথে প্রতারণা করবো। দেখ, তুই যদি ওকে ভালোবাসিস, ও তোকে সুখে রাখবে। তুই কি জানিস ইমন ড্রিঙ্কস করে? সব জানি আমি, আর এসব করার পেছনের কারণ তুই। তোকে হারানোর ভয়ে আর তোকে ভালোবাসে বলেই বলতে না পারার ভয়ে ইমন ড্রিঙ্কস করে। দেখ, ইমন তোকে যেরকম সুখে রাখবে আমি তা তোকে কোনোদিন দিতে পারবো না। আর কিছুদিন পরে তুই আর আমি চীন যাচ্ছি, তখন পড়াশুনো করে তুই অনেক বড় হবি। তখন তুই আর 10 জনের মতো হবি স্বামী। দেখ, আমি তোকে ভালোবাসি, এই মনে শুধু তোর জন্য জায়গা আছে, অন্য কাউকে সেখানে বসাতে পারবো না। প্রত্যেকটা মেয়ে চায় তার শ্বশুর শাশুড়ি থাকুক, তাদের ভালোবাসা পাক, কিন্তু আমার তো কেউ নেই। আর ইমনকে বিয়ে করলে তুই সব পাবি যা আমি তোকে কোনোদিন দিতে পারবো না। শামীম, আমার কিচ্ছু চাই না, তুই হলেই হবে আমার, আর কোনো কিছু লাগবে না। আমাকে ক্ষমা করে দিস সুপ্রিয়া, আমি তো সব কথা রাখতে পারলেও এই কথাটা রাখতে পারবো না। সবচেয়ে বড় কথা,
তোর বাবা কখনো আমাকে মেনে নেবে না। আজকেই তোকে আব্বুর কাছে নিয়ে যাব, আর আমার আব্বু আমার সব কথা রাখে, বুঝলি? তোর কোনো কথাই শুনবো না। চীন যাওয়ার আগেই তোকে আমি আমার করে নিব, তুই শুধু দেখতে থাক। এর মাঝে ইমন ঝালমুড়ি নিয়ে চলে আসলো। তিনজনে একসাথে খেতে থাকলো। মজার বিষয় হচ্ছে সুপ্রিয়া নিজে না খেয়ে বারবার সামিমকে খাইয়ে দিচ্ছে। ইমন তো মনে করছে সামিম বন্ধু হয় বলে তাকে খাইয়ে দিচ্ছে সুপ্রিয়া। ঝালমুড়ি খাওয়া শেষ হলে তিনজন সেখান থেকে উঠে একটু সামনে এগিয়ে যায়। সামনে দেখতে পায় একজন বৃদ্ধা মহিলাকে একজন কিছু টাকা দিচ্ছে, আর সেটা তার মোবাইলে ক্যামেরা বন্দি করছে। এইসব জিনিস সামিম মোটেও পছন্দ করে না, তাই সামিম ওই ছেলেটার কাছে এগিয়ে গেল। ভাই এখানে কি করতেছেন আপনি? তেমন কিছু না ভাই, এই মহিলাকে এনার ছেলেরা দেখাশোনা করে না, তাই রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। আমি ওনাকে 1000 টাকা দিলাম, আর যেন তিনি আর ভিক্ষা না করে। আচ্ছা, টাকাটা আপনি কেন দিলেন তাকে, কি জানতে পারি? আরে আশ্চর্য, বললাম তো আজ যেন ভিক্ষা না করে, তার জন্য দিয়েছি। টাকা 1000 দেওয়ার আগে মোবাইলের ক্যামেরা চালু করে কি করছেন, আর ওনাকে বা এত কথা কেন জিজ্ঞেস করলেন? আরে ভাই, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে ভিডিওটা আপলোড করব। আর যে সকল ছেলেমেয়েরা তাদের বাবা মায়ের সাথে এমন করে, তারা দেখলে আর এমন করবে না। এক কথায় সামাজিক কাজ বলতে পারেন আপনি। আপনি কি করেন আর আপনার ইনকাম সোর্স কি? এই তো একটা ছোট কাজ করি, আর ইউটিউবে মানুষ ভিডিও দেখে, সেখান থেকে যা পাই তাই আর কি। এখন বুঝতে পারলাম আপনার মূল উদ্দেশ্য কি। নিজের ইউটিউব চ্যানেল দাঁড় করানোর জন্য আর সামান্য কিছু টাকা ইনকাম করার জন্য আপনি সব মানুষের ভিডিও বানান আর তার বিনিময়ে টাকা দেন তাদের। এই আপনি কি বলতে চাচ্ছেন? আপনার বাড়িতে আপনি আপনার বাবা মায়ের সাথে ঠিকঠাক ব্যবহার করেন তো, তাদের কথা মতো চলেন তো? আপনি কি জানেন ওই মহিলা ভিক্ষা করলেও তার নিজের একটা আত্মসম্মান আছে? আচ্ছা, আপনি কেন ক্যামেরার সামনে আসেন না? আপনাকেও দেশের মানুষ দেখুক, আপনাকেও চিনুক। আরে মিয়া, উনি তো মনে করছে আপনি কোনো সাংবাদিক, আপনি তার ইন্টারভিউ নিতেছেন। যদি সব ভিডিও টিভিতে দেখান আর তারা সরকারি কোনো ত্রাণ পায়, ভাই এসব ভিডিও বানিয়ে কি লাভ পান? তাদেরও তো পরিবার আছে, তিনিও তো কোনো সমাজে বাস করে। যে মহিলার জীবনে একটা ছবি তুলতে চায় না, আজ তার ভিডিও বানিয়ে নিজে 2 টাকা কামাই করে ধান্দা। আপনার ভিডিও দেশের যত মানুষ দেখবে আপনি তত টাকা পাবেন। বা এই আপনাদের মতো কিছু মানুষের জন্য ওই সকল মহিলা পুরুষ মানুষের কাছ থেকে সাহায্যটা খুব কম পায়। ভাই আগে নিজের পরিবার এলাকাবাসীকে দেখ, পরে বাইরের মানুষকে। কেন এইসব মানুষের পিছনে লেগেছেন? দান করতে চান, গোপনে দান করুন না কেন? সেই দানের ভিডিও পিক তোলা লাগবে, নিজেই ঠিকভাবে আয় করতে পারেন না, নিজের পরিবার চালাতে পারেন না, আসছেন আর একজনের, আর বলতে দিল না। শামীম, বাদ দে। যারা সত্যিকারের বোঝদার তারা তোর এই কথাগুলো বুঝবে, আর বেশি কিছু বলা লাগবে না। যখন মানুষের হাতে স্মার্টফোন ছিল না, তখন তো মানুষ দান করতো, সাহায্য করত। আর এখন সব কিছু ডিজিটাল হওয়ার সাথে সাথে মানুষের রুচি চাহিদা অন্যরকম হয়ে গেছে। নিজের সামান্য নাম ডাক করার জন্য আজ কত রকম ভঙ্গিমা করতে জানে মানুষ। আর এসব ভিডিও ইউটিউবে দেখে মানুষ মনে করে ছেলেটা সাহায্য করে খুব ভালো কাজ করলো, অনেক ভালো ছেলেটা। আসলে ওদের পরিবার আর ওদের খবর নিয়ে দেখেন ওরা কেমন। এই দুনিয়ার মানুষ নিজের স্বার্থের জন্য ছাড়া কোনো কাজ করে না। এই যে সে 1000 টাকা দিল, তার বদলে সে 10,000 টাকা ইনকাম করবে এই ভিডিও দেখিয়ে। এই তোরা দুজন কি থামবি না? প্রকৃত জ্ঞান যাদের মনে আছে তারা যদি একটু ভেবে দেখে কোনটা ঠিক কোনটা ভুল তা বুঝতে পারবে। আর এদের কাজ হলো সারাদিন এইভাবে ঘুরে বেরিয়ে এই রকম অসহায় মানুষের খোঁজা আর ভিডিও বানানো, বুঝলি? আর এদের স্বার্থ তো অবশ্যই আছে। বাঙালি লাভে লোহা ওড়ায়, বিনা লাভে তুলা পর্যন্ত হাত দিয়ে ধরে না। তিনজন আর সেখানে থাকলো না। ছেলেটাও তার ভুল বুঝতে পারলো। সত্যি বলতে আমরা যত চেষ্টা করি না কেন মানুষকে বদলানোর, মানুষ বদলাবে না। যার পরিবার যেমন তার পরিবারের বাকি সদস্য তো তেমনই হবে। আজ আমি আমার মাকে ভিক্ষা করতে দিলে কালকে আমার সন্তানও আমাকে ভিক্ষার থালা হাতে ধরিয়ে দেবে। আমরা আমাদের সন্তানকে যেমন শিক্ষা দেব তারা তো তেমন শিক্ষাই পাবে। সারা বাংলাদেশে কত রকমের ঘটনা ঘটে, আমরা চাইলেও তা পরিবর্তন করতে পারবো না যতক্ষণ না আমরা নিজে ভালো হব। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তিনজন। হঠাৎ একটা মেয়ে মোবাইল টিপতে টিপতে রাস্তার মাঝে গেছে। সেই সময় একটা গাড়ি আসছিল, তা দেখে সামিম দৌড়ে গিয়ে মেয়েটাকে সরিয়ে দেয় রাস্তার মাঝ থেকে।
দুজনেই রাস্তার সাইডে পড়ে যায়। ততক্ষণে মেয়েটা বুঝে যায় তার সাথে কি হতে যাচ্ছিল। সুপ্রিয়া আর ইমন দৌড়ে গিয়ে শামীম আর মেয়েটাকে মাটি থেকে তুলে দাঁড় করায়। দুজনের শরীরের অনেক জায়গায় ছিলে গেছে এবং কেটে গেছে। আপনাকে অনেক ধন্যবাদ ভাই, আপনি না থাকলে আজ আমি মনে হয় মরেই যেতাম। আমি কিছুই করি নাই, আল্লাহ চাইছে বলেই বেঁচে গেছেন আপনি। এভাবে রাস্তায় কেউ মোবাইল টিপে যদি কোনো কিছু হয়ে যেত আপনার? আসলে আমার বয়ফ্রেন্ড বিদেশ থেকে আর কিছুদিন পর আসতেছে, তো তাই ওর সাথে মেসেজ করতে গিয়ে এমন হয়েছে। আমি একটু বেশি খুশি ছিলাম কিনা তার কারণে। শোনেন, এসব আজাইরা কাজ বাদ দেন। এখন মরে গেলে বা কোনো হলে আপনার বয়ফ্রেন্ড কি দেখতে আসতে নাকি? সরি ভাইয়া, আর এমন ভুল হবে না আমার। মেয়েটা চলে গেল। ওরা তিনজনে সুপ্রিয়ার গাড়ির কাছে আসলো। তারপর সুপ্রিয়া নিজে গাড়ি ড্রাইভ করতে থাকলো। ইমনের বাসার কাছে আসলে ইমনকে নামিয়ে দিয়ে আর কোনো কথা না বলে সুপ্রিয়া শামীমকে নিয়ে ওদের বাসায় চলে গেল। বাসায় ঢুকে দেখে সুপ্রিয়ার আব্বু আম্মু দুজনেই সোফাতে বসে আছে। সুপ্রিয়ার আব্বু একটু চোখটা সুপ্রিয়াদের দিকে করলে শামীমকে দেখে চিনতে পারলো, আর শামীম লজ্জা ভয়ে মাথা নিচু করে রাখলো। সুপ্রিয়া শামীমের হাত ধরে টেনে ওর আব্বুর কাছে নিয়ে গেল। এই হলো শামীম। আর শামীম, তুই তো আমার আব্বুকে চিনিস। আমিও এই বদমাইশটাকে খুব ভালো করে চিনি। আব্বু, তুমি কাকে বদমাইশ বলতেছো? আর ও তো আমাদের ক্লাসের টপার ছাত্র, আর ও আর আমি দুজনেই স্কলারশিপ পেয়েছি। মামুনি, তুমি হয়তো জানো না, এই এতিমের বাচ্চা ইমনকে নেশার জগতে নিয়ে গেছে, আর সে নিজেও একটা নেশাখোর ছেলে। আব্বু, তুমি কিন্তু ওকে অপমান করতেছো। ওকে জিজ্ঞেস কর কাল রাতে ও কোথায় ছিল আর কে কে ওকে মেরেছে। শামীম, বল তুই কাল থেকে কোথায় ছিলি আর কে তোকে মেরেছে? আমি বাড়ি ছিলাম আর ইমনের বাবা আমাকে মেরেছে, কিন্তু আমি কোনো। এখন বুঝলি তো কেন তোকে এত অপমান করে কথা বলতেছিলি? শামীম, এসব কি সত্যি? সত্যি না হলে নিশ্চয় অন্য কিছু বলতো। আর ওকে এখানে কোনো নিয়ে এসেছো তুমি? আব্বু, আমরা দুজন দুজনকে ভীষণ ভালোবাসি, তাই নিয়ে এসেছি আমি ওকে। তোমার আম্মু সহ রান্নাঘরে গিয়ে আমাদের দুজনের জন্য কিছু নিয়ে এসো, ততক্ষণ দুজনে কথা বলি। সুপ্রিয়া খুশি মনে ওর আম্মুকে সাথে নিয়ে রান্নাঘরে গেল, কিন্তু সুপ্রিয়ার আম্মু বিষয়টা বুঝতে পারলো কোনো খারাপ কিছু হতে চলেছে। তবুও মন না চাইলেও রান্নাঘরে গেল। এই এতিমের বাচ্চা, তোর কি আছে? হ্যাঁ, কি আছে তোর? সামান্য পড়াশোনা ভালো পারিস বলে আমার মেয়েকে তোর ভালোবাসার ফাঁদে ফেলেছিস, ছোট লোকের বাচ্চা। এই জানিস আমার মেয়ে প্রতিদিন হাত খরচ কত? আমার মেয়ে যেসব পোশাক পরে তার দাম কত? আমার মেয়ে যে গাড়িগুলো ব্যবহার করে তার দাম কত? তোর সাহস কি করে হয় আমার মেয়েকে ভালোবাসার? স্যার, আমি সুপ্রিয়াকে। এই কি বলবি তুই? এটাই তো বলবি সুপ্রিয়াকে তুই তোর নিজের চেয়েও বেশি ভালোবাসিস আর সুপ্রিয়াকে সুখী রাখার জন্য সব করতে পারবি? তোর আসল উদ্দেশ্য হলো আমার এই ধন সম্পদের উপোস দেখছিস বড়লোকের বাবার একমাত্র মেয়ে, তাই তো তোর জালে আমার মেয়েকে ফাঁসিয়েছিস এতিমের বাচ্চা। শোন, তোর নিজের যোগ্যতার কোনো মেয়েকে ভালোবাসবি, আর পারলে তার মতো ছোট লোকের মেয়েকে বিয়ে করবি। স্যার, আপনি যা ভাবছেন বা বলছেন সব মিথ্যা। আমি তো আপনার মেয়েকে বন্ধু মনে করি, তাকে তো আমি ভালোবাসি না। যদি বন্ধু মনে করে থাকিস তাহলে সুপ্রিয়ার জীবন থেকে সরে যা। আর শোন, আমি সুপ্রিয়ার বিয়ে ইমনের সাথে ঠিক করে রেখেছি। এখন সুপ্রিয়ার এখানে আসলে আমি যা বলবো তুই তাতেই হ্যাঁ উত্তর দিবি, বলে দিলাম। না হলে ভার্সিটি থেকে তোকে বের করে দিতে আমার এক মুহূর্ত লাগবে না। ঠিক আছে, যা বলবেন তাই শুনবো। এর মাঝে সুপ্রিয়ার ওর মা ট্রেতে করে নাস্তা নিয়ে আসে। সবকিছু শামীম আর তার বাবার সামনে দিয়ে সুপ্রিয়া ওর মায়ের সাথে বসলো। মামুনি, আমি জানি তুমি কোনো ভুল জিনিস কখনো পছন্দ করো না, কিন্তু তোমার জীবন সঙ্গে খুঁজতে গিয়ে ভুল মানুষকে খোঁজ করছো। মানে? তো
তুমি যাকে ভালোবাসো সে তোমার ভালোবাসা মাত্র 10 লক্ষ টাকায় আমার কাছে বিক্রি করে দিয়েছে। শামীম, আব্বু যা বললো তা কি সত্যি? মাথা নেড়ে হ্যাঁ উত্তর দিলাম। সুপ্রিয়া সোফা থেকে উঠে এসে সামিমকে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল। সুপ্রিয়া এবার সামিমের শার্টের কলার ধরে। কথায় আছে না, ছোট লোকদের গাছতলা থেকে তুলে আনতে নেই, এক সময় তারাই তোমার পিঠে ছুরি ঢুকিয়ে দেবে। আজকে তুই প্রমাণ করে দিলি ছোট লোকের বাচ্চা কখনো ভালো হয় না। তোকে তো পাগলের মতো ভালোবাসি আমি। আরে তোর সাথে আমার বিয়ে হলে এই সমস্ত কিছুর মালিক তুই হয়ে যেতি। সামান্য 10 লক্ষ টাকার কাছে আজ আমাকে বিক্রি করে দিলি। তোকে বিয়ে করলে তো অন্য মানুষের কাছেও বিক্রি করতে 2 বার ভাববি না এতিমের বাচ্চা। তোর যদি টাকার এত প্রয়োজন আমাকে বলতি, আমি তোকে দিতাম। কেন আমার স্বপ্ন নষ্ট করে দিলি? তোর জীবনে যে আসবে সে তোকে সুখে থাকতে দিবে না, এই বলে দিলাম। কাউকে কাঁদিয়ে কখনো কেউ সুখী হতে পারে না। একদিন আমার মতো করে তোকেও কাঁদতে হবে। সামান্য ভালোবাসা পাওয়ার জন্য তোকে অনেক কষ্ট করতে হবে। আমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তাহলে তোর জীবনে এমন কিছুই হবে বলে দিলাম। আর তুই এক্ষুনি আমার বাসা থেকে চলে যা। সামিম শুধু অবাক চোখে সুপ্রিয়ার দিকে তাকিয়েছিল আর তার কথাগুলো শুনছিল। সুপ্রিয়া কি একবারের জন্য ভাবলো না সামিম এমন মানুষ না? সামিম নিজেকে কোরবানি দেবে, তবুও সামান্য টাকার কাছে কারোর পবিত্র ভালোবাসাকে সে বিক্রি করে দেবে না। সামিম তো ভালোবাসার কাঙাল, টাকার না। এটা সুপ্রিয়া বুঝলো না। আজ শেষে সুপ্রিয়াও সামিমকে এতিমের বাচ্চা বলল। হায় রে দুনিয়ার মানুষ, তোরা কতই না রং বদলাতে পারিস। সামিম একবার সুপ্রিয়ার দিকে একবার সুপ্রিয়ার আব্বুর দিকে তাকায়। সুপ্রিয়ার চোখে ভালোবাসা হারানোর পানি আর তার আব্বুর চোখে মুখে বিজয়ের হাসি। সামিম মাথা নিচু করে সেখান থেকে চলে যায়। সামিম চলে যাওয়ার পর সুপ্রিয়া দৌড়ে তার নিজের রুমে গিয়ে বিছানায় শুয়ে কান্না করতে থাকে। সুপ্রিয়ার পেছন পেছন ওর আব্বু আম্মুও যায়। আমি বুঝিনি মামনি, তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি করবে বলো? সে তোমাকে না, তোমার টাকাকে ভালোবাসে। আল্লাহ বাঁচিয়ে দিয়েছে তোমাকে মামুনি। যদি তোমার বিয়ের পর এমন হতো, এসব এতিম ছোট লোকের বাচ্চার জন্য তুমি কোন চোখের জল ফেলবে? শোনো মামুনি, ইমন অনেক ভালো ছেলে, তোমাকে অনেক সুখী রাখবে। আর তুমি ইমনকে বিয়ে করে নাও। না আব্বু, আমি আর কাউকে ভালোবাসতে চাই না, কারোর সাথে নিজের জীবন জড়াতে চাই না। আমি ওই এতিমের বাচ্চার জন্য কাঁদতেছি না আব্বু, নিজের করা ভুলের জন্য কাঁদতেছি। তোমরা প্লিজ রুম থেকে চলে যাও, আমাকে একা থাকতে দাও। সুপ্রিয়ার আব্বু আম্মু রুম থেকে চলে গেল আর সুপ্রিয়া সেখানেই কান্না করতে থাকলো। সামিম বাসায় এসে ঝর্ণার নিচে গিয়ে হাউমাউ করে কান্না করতে থাকলো। যে মেয়ে সামিমের সব দিক খেয়াল রাখতে পারে, সামিমকে ভালোবাসি ভালোবাসি বলতে পারে, সেই মেয়েকে সামিম বা কেমন করে ভুলে যাবে? একদিকে বন্ধুত্ব, অন্যদিকে ভালোবাসা, তার উপর আবার ভালোবাসার মানুষটা তাকে ভুল বুঝলো। সামিম তো চেয়েছিল এভাবে সুপ্রিয়া সামিমকে ভালোবাসুক, কিন্তু হারানোর ভয় তো সুপ্রিয়াকে বলতে পারেনি। আর আজ সত্যি সত্যি সুপ্রিয়া সামিমের জীবন থেকে আলাদা হয়ে গেল। সামিমের মনে হচ্ছে তার দেহ থেকে বুঝি প্রাণ পাখিটা উড়ে চলে গেল। যে মেয়ে সবকিছু ভুলে তাকে ভালোবাসতে পারে, সেই মেয়েকে কি না ভালোবেসে থাকা যায়? কিন্তু সামিম তো জানে তার সাথে কোনো দিক দিয়ে সুপ্রিয়ার যায় না, তাই তো সামিম চাইলেও ভালোবাসি কথাটা বলতে পারেনি, আর সুপ্রিয়ার বাবার কথাটা মেনে নিয়েছে। সামিম বাথরুম থেকে বের হয়ে সুপ্রিয়ার দেওয়া সমস্ত কিছু সেখানে রেখে তার সেই আগের সব পোশাক পরে ব্যাগ কাঁধে নিয়ে নিচে এসে দারোয়ানকে তার প্লটের চাবি দিয়ে আবার সেই গ্যারেজে চলে গেল। সামিম আবারও গ্যারেজে চলে আসায় সবাই অনেক খুশি হলো এবং সামিমকে সাদরে গ্রহণ করে নিল। রিমি আজ সরাসরি রাজের বাসায় চলে এসেছে। তার আজ রাজের কথা জানতেই হবে, রাজ রিমিকে বিয়ে করবে কিনা। রিমিকে বাসায় দেখে রাজের বাবা চমকে গেল। রিমি কাউকে কোনো কথা না বলে রাজের রুমে ঢুকলো। রুমে ঢুকে দেখে রাজ ড্রিঙ্ক করছে। রাজ রিমিকে তার বাসায় দেখে ভয় পেয়ে গেল। তুমি এখানে এই অসময়ে? কেন, অন্য কেউ
কেউ আসার কথা নাকি এখানে? তা হতে যাবে কেন? তুমি তো কোনোদিন আমাদের বাসায় আসো না, তাই আর কি। চলো আজকেই আমরা বিয়ে করব। তোমার সাথে আমার সম্পর্কের কথা প্রায় সবাই জেনে গেছে, শুধু আমার আব্বু ছাড়া। আর আমার চোখে তুমি তার পছন্দ না। রাজ পড়ে গেল মহা ঝামেলাতে। এখন এই রিমিকে কি করে বোঝাবে, আর সুপ্রিয়াকেই বা কি করে আপন করে নেবে? ঠিক সেই সময় রাজের মাথায় একটা খারাপ বুদ্ধি আসে এবং সাথে সাথে রিমিকে জড়িয়ে ধরে বিছানায় ফেলে দেয় আর রিমিকে জড়িয়ে ধরে ওর গালে মুখে কিস করতে থাকে। তোমার এরকম আদরের আমার আর কোনো দরকার নেই। আমাকে যদি তোমার এতই আদর করার ইচ্ছে, তাহলে বিয়ে করে যত খুশি আদর করিও। তুমি কি সত্যি আমার বউ হতে চাও? 100 বার। তোর শামীমকে সবার সামনে খারাপ বানাতে হবে তোমার। মানে? দেখো রিমি, শামীম স্কলারশিপ পেয়েছে, আবার ক্লাসে টপ ছাত্র। মানে সুপ্রিয়া শামীমকে ভালোবাসে। তাতে তোমার কি সমস্যা? ইমন তো আমার বন্ধু হয়, ইমন সুপ্রিয়াকে ভালোবাসে। কিন্তু এই সুপ্রিয়ার কারণে ইমন আজ নেশা করে, পড়াশোনা করে না। শুধুমাত্র সুপ্রিয়ার জন্য ইমন শামীমের সাথে থাকে। আমাকে কি করতে হবে? কানটা দাও, কানামুখে বলে দিল। এসব করার পর আমাকে বিয়ে করবে তো? 100 বার না, 1000 বার বিয়ে করব সোনা। ইমনের বিয়ে সুপ্রিয়ার সাথে হলে তোমার আর আমার বিয়ে কে আটকায়? রিমিকে আর কোনো কথা বলতে না দিয়ে দুজনে অবৈধ মেলামেশায় লিপ্ত হয়ে যায়। আর মনে মনে অনেক খুশি হয় রাজ, কারণ তার প্ল্যান সাকসেসফুল হতে চলেছে এবং সুপ্রিয়া তার হতে চলেছে। আর বিনা টাকায় ওই ওসির মেয়েকে সব দিক থেকে ব্যবহার করতে পারছে সে। রিমির সাথে রাত কাটানোর পরে রাজ রিমিকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে নিজে ভার্সিটি চলে যায়। ভার্সিটি গিয়ে দেখে সামিম আর ইমনের কেউ আসেনি, তাই সে সুযোগ বুঝে সুপ্রিয়ার কাছে যায়। কেমন আছো সুপ্রিয়া? ভালো। সে ছোট থেকে তোমার সাথে পড়াশোনা, বেড়ে ওঠা, আর সে তুমি আমাকে দেখে মুখ ঘুরাও। আগে অনেক ভালো ছিলি, যখন থেকে তোর বাপ এমপি হয়েছে তখন থেকেই তোর অধঃপতন শুরু হয়েছে। বিশ্বাস করো সুপ্রিয়া, তোমার একটু ভালোবাসা পেলে আমি ভালো হয়ে যাব। তোমার ভালোবাসা দিয়ে তোমাকে আমার মনের মতো করে নাও না। তোর মতো বদমাইশকে ভালোবাসবো আমি? তুই কতগুলো মেয়ের জীবন নষ্ট করেছিস তা কি তুই জানিস? আজ এই তোর মতো ছেলেদের কারণে মেয়েরা নিরাপত্তা পায় না। শোন, ভদ্রভাবে বলতেছি, আমার কাছ থেকে চলে যা, না হলে কি হতে পারে তা তুই বুঝতেই পেরেছিস। স্বামীর মতো এই 3 ছোট লোককে ভালোবাসা যায়, আর আমাকে জানা তুমি শুধু একবার আমার হও, আমি আর কোনোদিনও অন্য মেয়ের দিকে তাকাবো না। রাজ এই কথাগুলো বলতে বলতে সুপ্রিয়াকে জড়িয়ে ধরতে গেলে ঠাস করে রাজের গালে থাপ্পড় বসিয়ে দিল সুপ্রিয়া। এমনিতেই সুপ্রিয়ার মন ভালো নেই, আর রাজ এসে তার সাথে কি না কি শুরু করে দিয়েছে। রাজ থাপ্পড় খেয়ে অনেক রাগী ভাবে সুপ্রিয়ার দিকে তাকিয়ে আছে। একটাতে কাজ হয়েছে নাকি আরো দিতে হবে? কাজটা ভালো করলে না সুপ্রিয়া, এর জন্য তোমাকে চরম মূল্য দিতে হবে। আমি যা করি তাই করি চারি, তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম, তোমাকে আমি আমার বিছানায় নিয়ে যাব, এটা মাথায় রেখো। সময়টা শুধু আসতে দাও আমার, বুঝলে? আরে যা যা, জানা আছে কি করবি তুই। রাজ রাগ করে সেখান থেকে চলে গেল। তবে রাজ যে সুপ্রিয়ার বড় কোনো ক্ষতি করতে পারে তা রাজের কথা শুনেই বোঝা গেল। আজ 1 সপ্তাহ ধরে সামিম ভার্সিটি যায়নি। ইমন তো এই 1 সপ্তাহ সুপ্রিয়ার পেছনে আঠার মতো লেগে আছে। একবার ভালোবাসার কথা বলে তো একবার সামিমের কথা জিজ্ঞেস করে। সুপ্রিয়া এখন ইমনের ভালোবাসার কথাও সহ্য করতে পারে না, আবার সামিমের কথা শুনলেও তার গা জ্বলে ওঠে। সুপ্রিয়া জানে ইমন তাকে ভালোবাসে, কিন্তু সুপ্রিয়া তো মনটা সামিমকে দিয়েছিল, আর সেই সামিম কিনা তার ভালোবাসার সামান্য কয়টা টাকার কাছে বিক্রি করে দিল। সামিম তো ভয় লজ্জায় ভার্সিটিতে যায়নি, সারাদিন শুধু রিক্সা চালিয়েছে, রাতে এসে পড়াশোনা করেছে। সামিম আগের চেয়ে এখন একেবারে কম কথা বলে। আজ 1 সপ্তাহ পর সামিম আজ ভার্সিটি গেল, গিয়ে দেখে ইমন সুপ্রিয়ার সাথে কথা বলছে, তাই সামিম একটু এগিয়ে গেল, তবে আড়ালে থাকলো। দেখ ইমন, তুই যা ভাবিস
আর আমাকে যা বলতেছিস তা আমি পারবো না। কেন পারবি না তুই? আমি তোকে বন্ধু নজরে দেখি, সেটা বুঝিস না কেন? বন্ধু থেকে কি প্রেমিক প্রেমিকা হওয়া যায় না? আমি তোকে ভালোবাসতে পারবো না। কেন পারবি না? আমি তোর জন্য অন্য কোনো মেয়ে বন্ধু বানাই নাই। তোর জন্য, শুধু তোর জন্য হাজারো মেয়ের প্রপোজ আমি রিজেক্ট করে দিছি। একটাবার কি বুঝলি না কেন তোর পিছন পিছন পড়ে থাকি আমি? কেন আমি তোর ভালোবাসা পেতে পারি না? তা নয় ইমন, তুই বুঝিস না। আমি গেলাম ক্লাসে, মন চাইলে আসতে পারিস। সুপ্রিয়া ইমনকে আর কোনো কথা না বলে তার ক্লাসে চলে গেল। ইমন সেখানে বসে থাকলো আর সামিম ইমনের কাছে এগিয়ে গেল। রে এভাবে মন খারাপ করে বসে আছিস যে? সামিমকে দেখে ইমন অবাক হয়ে গেল, কারণ সামিম সেই আগের সামিম হয়ে গেছে। সামিমের পোশাক থেকে শুরু করে চোখ, মুখ, চুল সবকিছু একেবারে এলোমেলো। তার আগে বল তোর এমন অবস্থা কেন? ওসব থাক, এখন বল কি হয়েছে তোর? সুপ্রিয়া আমাকে ভালোবাসে না রে, এত করে বলতেছি তবুও বুঝলো না। ভাই তুই আমাকে সাহায্য কর প্লিজ, আমি সুপ্রিয়াকে ছাড়া বাঁচবো না রে। শোন, আমি সুপ্রিয়াকে আজকেই তোর মনের কথা বলে দেবো, তুই চিন্তা করিস না। আমি একটু লাইব্রেরি রুমে গেলাম, একটু পর আসতেছি। সামিম ইমনকে কোনো কথা বলতে দিল না। সামিম জানে সে যদি এখন ইমনের সাথে থাকে তাহলে ইমন সামিমকে নানা রকম প্রশ্ন করবে, তাই তো সামিম মিথ্যে কথা বলে লাইব্রেরি গেল। ইমন ক্লাসে যাওয়ার সময় লক্ষ্য করলো রাজ আর রিমি কি নিয়ে যেন কথা বলছে, আর রাজের হাতে কি যেন আছে। ইমন আর সেদিকে খেয়াল না করে ক্লাসে গেল। ইমনকে ক্লাসে যাওয়া দেখে রাজ বিজয়ের হাসি দিল আর রিমিকে লাইব্রেরি রুমে যেতে বলল, আর কাজ যেন ঠিক মতো করে। রিমিকে পাঠিয়ে দিয়ে রাজ ক্লাসে চলে গেল। ক্লাসে ঢুকে সুপ্রিয়ার দিকে তাকিয়ে শয়তানি হাসি দিল, যার মানে সুপ্রিয়া বুঝলো। রিমি লাইব্রেরি গিয়ে দেখে সামিম এদিকে বসে মাথা নিচু করে আছে। রিমি সুযোগ বুঝে লাইব্রেরি রুমের দরজা বন্ধ করে দিল, তারপর সামিমের কাছে গেল। আপনি এখানে আমার কাছে কেন? তোমাকে আমি অনেক ভালোবাসি শামিম। আপনি এসব কি বলতেছেন? আচ্ছা সরুন, আমি ক্লাসে যাব। যেতে তো দেব না, আগে আমার ভালোবাসা গ্রহণ করবে, তারপর তোমাকে যেতে দেব আমি। আপনার মাথা ঠিক আছে তো? কি সব বলতেছেন আপনি? মাথাও ঠিক, সবকিছু ঠিক আছে, এখন শুধু দেখতে থাকো। আমি কোনো কিছু আর দেখতে চাচ্ছি না, সরে যান তো। এই বলে ধাক্কা দিয়ে রিমিকে ফেলে দিলাম আমি। রিমি মেঝেতে পড়ে যাওয়ার সাথে সাথে চিৎকার করলো বাঁচাও বলে, আর রিমি তার গায়ের কাপড় ছিঁড়ে ফেলা শুরু করে দিল। সামিম রিমির চিৎকার শুনে তার কাছে এগিয়ে গেল। আপনি এমন করে চিৎকার করতেছেন কেন? মানুষ শুনলে কি বলবে একবার ভেবে দেখেছেন? দেখুন, আপনি দয়া করে চিৎকার করবেন না। সামিমের কথা শুনে রিমি এবার তার ঠোঁটের লিপস্টিক ছেঁড়া বেড়া করে দিল এবং মুচকি হাসলো। তারপর সামিমকে জড়িয়ে ধরে মেঝেতে উল্টা উল্টি করা শুরু করে দিল। সামিম যেন আকাশ থেকে পড়ছে, আর সামিম যেন নিজের মধ্যে নেই। কি হচ্ছে সামিম যেন কিছুই বুঝতে পারছে না। এর মাঝে আবারও রিমি চিৎকার করা শুরু করলো। এমন ভাবে চিৎকার করছে যেন মনে হচ্ছে কোনো গলা কাটা মুরগি নিজেকে বাঁচাতে চিৎকার করছে। এমন চিৎকার শুনে একে একে সবাই লাইব্রেরি রুমের দরজার কাছে এসেছে। সবাই দেখছে দরজা বন্ধ করা, তাই দরজা ভেঙে ফেললো সব ছাত্ররা মিলে। ভেতরে সবাই ঢুকে দেখে সামিম রিমিকে ধর্ষণ করার চেষ্টা করেছে। রিমির মাথার চুল, জামা ছেঁড়া এলোমেলো, আর সামিম রিমিকে ধরে আছে। একে একে সব ছাত্রছাত্রী, শিক্ষক, ইমন, রাজ, সুপ্রিয়া সবাই ঢুকলো লাইব্রেরি রুমে। জি শামিম, তুমি এতটা খারাপ? তোমার ভালো মানুষের আড়ালে এত খারাপ কিছু? স্যার বিশ্বাস করেন, আমি কিছু করি নাই। কি করেছো আর কি করো নাই তা তো নিজের চোখে দেখতে পেলাম। স্যার, আমি লাইব্রেরিতে একটা বই নেওয়ার জন্য এসে দেখি শামিম এখানে নেশা করতেছে। আমি শামিমকে বাধা দিতে গেলে তখন আমাকে থাপ্পড় মারে, আর যখন প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দিতে যাব তখনই আমার সাথে। এই প্রিন্সিপাল স্যার কি এখানে আসবে? হ্যাঁ স্যার, সাথে ম্যানেজিং কমিটির সদস্যরাও আসবে স্যার। সবাই সামিমের দিকে কেমন করে তাকিয়ে দেখতে থাকলো। কারো যেন বিশ্বাস হচ্ছে না সামিম এমন কাজ করতে পারে। রাজ তো মহা খুশি, সুপ্রিয়া তো পারলে সামিমকে এখানেই মেরে ফেলে। ইমন কি যেন ভাবছে, কি হতে পারে।
ইমনের মাথায় কিছুই ঢুকছে না। কিছুক্ষণের মধ্যে প্রিন্সিপাল স্যার, ম্যানেজিং কমিটির সদস্য মানে ইমন, রাজ, সুপ্রিয়ার বাবা সবাই এসেছে। তখন তারা রিমিকে জিজ্ঞেস করলো কি হয়েছে। রিমি সব মিথ্যে কথাগুলো কত সুন্দর করে গুছিয়ে বলে দিল, আর শামীমের ব্যাগ থেকে নেশা জাতীয় দ্রব্য পেল। ইমন এবার বুঝতে পারলো এসব কিছু তো তখন সে রাজ আর রিমির হাতে দেখেছে, কিন্তু কেউ কোনো কথা বলতে পারছে না, না এমনকি ইমন পর্যন্ত না। শামীম যেহেতু স্কলারশিপ পেয়েছে, আবার রিমিও বলছে এবারের মতো ক্ষমা করে দেওয়া হোক, তাই শামীমকে আর কেউ কিছু বলল না। রিমি আর রাজের মূল কাজ ছিল শামীমকে সুপ্রিয়ার চোখে খারাপ বানানো, আর সেটা করতে পেরেছে, তাই ওরা আরো বেশি কিছু চায় না। একে একে সব শিক্ষক, ইমন, রাজ, সুপ্রিয়ার বাবা চলে গেল। তখনই সুপ্রিয়া এসে শামীমের গালে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল। শামীম মাথা নিচু করে আছে, আর কোনো কথা বলছে না। আমি আগে থেকেই জানতাম ছোট লোকের বাচ্চারা কোনোদিন ভালো হতে পারে না, আর তার প্রমাণ আবার পেলাম। তোকে অনেক ভালো মনে করেছিলাম, আর সেই তুই কিনা, ছি। সুপ্রিয়া থাম প্লিজ, এমন করে বলিস না ওকে। তুই বলতি না আমাকে কেন এত বেশি শামীম শামীম করতাম? তাহলে শোন, আমি এই এতিমের বাচ্চাকে ভালোবাসতাম, তাই তো তোর ভালোবাসা বুঝতে পারি নাই। এক মুহূর্তের জন্য যেন সবাই নীরব হয়ে গেল। এদিকে সুপ্রিয়ার মুখে এমন কথা শুনে নিজেকে খুব ছোট আর খারাপ ভাবতে থাকলো রিমি। ইমন যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এটা কি বলল সুপ্রিয়া? দেখ তোর কোথাও ভুল হচ্ছে শামীম, এমন কাজ করে নাই আমি নিজে। তখনই শামীম ইমনের হাত চেপে ধরল। তুই চুপ থাক ইমন, আর কোনো কথা বলিস না। এই ছোট লোকের বাচ্চা আমার ভালোবাসার 10 লাখ টাকার কাছে বিক্রি করে দিয়েছে। তুই যদি আমাকে ভালোবেসে থাকিস তাহলে ওর সঙ্গ বাদ দিবি। আমি গেলাম। সুপ্রিয়া এসব বলে চলে যেতে থাকলো, আর সবাই যেন অবাকের ওপর অবাক হতে থাকলো। আই লাভ ইউ সুপ্রিয়া। এবার যেন সবাই আরো অবাকের চরম সীমায় পৌঁছে গেল। যে ছেলে একটু আগে রিমিকে ধর্ষণ করতে চেয়েছিল, আজ সেই ছেলে কিনা আবারও সুপ্রিয়াকে প্রপোজ করে বসে। শামীমের এমন কথা শুনে সুপ্রিয়া আর যেতে পারল না, সাথে সাথে পেছনে ঘুরে শামীমের দিকে তাকালো। শামীম একটা ডায়েরি হাতে নিয়ে সেখানে মুখ করে আছে। আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি সুপ্রিয়া। সেই ছোট থেকে তোমার পিছু ছুটে যেতাম, তোমার কোনো হলে আমি সহ্য করতে পারতাম না। তোমাকে প্রতিদিন লুকিয়ে লুকিয়ে দেখতাম আমি সুপ্রিয়া। আমার মনের রানী করে কখন যে তোমাকে জায়গা দিয়েছি তা আমি নিজেও জানি না। জানো সুপ্রিয়া, প্রতিটা রাত তোমার কথা ভেবে পার করে দিই। তোমাকে নিয়ে হাজারো স্বপ্ন দেখেছি আমি। আমাকে ছোট্ট একটা ভালোবাসার সংসার হবে, সেখানে থাকবে শুধু ভালোবাসা, কোনো কষ্ট থাকবে না। আমাকে ফিরিয়ে দিও না, তোমাকে ভালোবেসে আমাকে মরতে দাও। তোমার ওই মনে আমাকে আবারও জায়গা দাও। কত দিতেছি, কোনোদিন কোনো কষ্ট পেতে দেবো না। সবকিছু এই বুক দিয়ে আগলে রাখবো আমি। তোমার সাথে থেকে বুঝেছি ভালোবাসা কাকে বলে। তোমার সাথে থেকে নতুন করে বাঁচার আসা মনে জাগে। তুমি কি ফিরে দেবে এ আমাকে? এতে ইমন। সুপ্রিয়া তো মনে করেছিল এসব শামীমের কথা, তাহলে ইমনের নাম আসলো কোথা থেকে? ইমন যেন এসব শুনে বোকা হলো। সে তো ডায়েরিতে এমন কিছু লেখেনি, তাহলে শামীম এটা কোথায় পেল? সুপ্রিয়া আর বের হয় না, গিয়ে সরাসরি ইমনের কাছে এসে নিজের হাতের আংটিটা খুলে হাঁটু গেড়ে বসে ইমনকে সুপ্রিয়া প্রপোজ করলো। আর ইমনও মনের আনন্দে সুপ্রিয়ার আংটিটা হাতে পরে নিল এবং সুপ্রিয়ার প্রপোজ গ্রহণ করলো। রাত চাইলো কি আর এখানে হলো কি? রিমি তো আর নিজেকে আটকে রাখতে পারে না, সবার সামনে গিয়ে শামীমের পা জড়িয়ে ধরে বলে শামীম কোনো দোষ করেনি, সবটা সাজানো নাটক। এতদিন আমি অন্ধ ছিলাম, তাই তোর মতো রাস্তার ছেলেকে তুলে এনে আমার কাছে জায়গা দিয়েছিলাম। তোর মতো এতিমের বাচ্চাকে ভালোবাসা দিতে চেয়েছিলাম, কিন্তু আমি সব দিক থেকে ভুল ছিলাম, তাই তো তোর জন্য পাগল ছিলাম। ইমন, চলো এখন আমরা পার্টি করব, আনন্দ করব, আর আমাদের দুজনের এক হতে কোনো বাধা নাই। তুমি যাও, আমি আসতেছি। সুপ্রিয়া এবং বাকি সবাই চলে গেল। ইমন আর শামীম দুজনেই সেখানে দাঁড়িয়ে আছে, কারো মুখে কোনো কথা নেই। ইমন তো পারে না শামীমকে এখানেই মারে। আমি জানি তুই সুপ্রিয়াকে ভালোবাসিস, আমি এটাও জানি তুই কোনো নেশা করিস নাই, আমি এটাও জানি তুই রিমিকে ধর্ষণ করতেও চাস নাই। সব কিছু রিমিদের সাজানো নাটক ছিল, আমি জানি, এবং সেটা বুঝতেও পেরেছি। তোর এসব বাদ দে। আর শোন, সুপ্রিয়ার চোখে অনেক আগেই খারাপ আমি হয়েছি।
তাই তো একটা সুযোগের অপেক্ষায় ছিলাম তোদের দুজনকে এক করে দিতে, আর আজ আমি তা পেরেছি। কেন এটা করতে গেলি? কেন নিজের ভালোবাসা তুই কুরবানি করতে গেলি? তুই আমাকে ভাই বলে ডেকেছিস, ভাই হয়ে কি করে আর একটা ভাইয়ের কষ্ট দেখবো? আর তুই যে সুখগুলো সুপ্রিয়াকে দিতে পারবি তা আমি কোনোদিনও পারবো না। আর শোন, এখন তো সুপ্রিয়াকে পেয়েছিস, আর কোনো বাজে নেশা করবি না, কোনো বারেও যাবি না। এত বড় মনের মানুষ তোকে কে হতে বলেছে রে? আমি কিছুই কই নাই, এবার যা সুপ্রিয়াকে সময় দে, আমার আবার যেতে হবে, অনেক কাজ পড়ে আছে আমার। শামীম কাউকে কোনো কথা না বলে সেখান থেকে সোজা গ্যারেজে চলে গেল। গ্যারেজে গিয়ে এক কোনায় বসে শামীম কান্না করতে থাকলো। নিজের মনটাকে এত বোঝানোর চেষ্টা করছে, তবুও তার মনটা কিছুতেই মানছে না। শামীম শেষে বিকেলে না খেয়ে রিক্সা নিয়ে বের হয়ে গেল। প্রতিদিন শামীম ভার্সিটি যায়, তবে শামীম একাই থাকে। শামীমের সাথে কেউ মিশতে চায় না, কারণ শামীম একজন ধর্ষক, নেশা করে, তার উপর তো সে এতিম আবার গরিব। শামীম ভার্সিটি গিয়ে শুধু দেখে ইমন আর সুপ্রিয়ার প্রেম কাহিনী। সুপ্রিয়াও শামীমকে দেখিয়ে দেখিয়ে ইমনের সাথে আরো বেশি আনন্দ করে, মজা করে। এসব দেখার পরও শামীম নিজেকে সামলে নেয়। ইমন মাঝে মাঝে সময় পেলে শামীমের সাথে কথা বলে, শামীমের খোঁজ খবর রাখে। শামীম মনে মনে কষ্ট পেলেও রাজের যেন সুপ্রিয়া আর ইমনকে মেনে নিতে অনেক খারাপ লাগছে। তার চেয়ে বেশি শামীমের উপর রাগ হচ্ছে। কেন সে সেই দিন সবার সামনে ইমনের হয়ে এভাবে সুপ্রিয়াকে প্রপোজ করতে গেল?